আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। 100% শিওর, কিন্তু একটা পুরো খবর আসছে যে রংপুর হয়তো আপনাদের হাত থেকে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। এখন 2-3 বছর আগে যদি আমাকে যদি কেউ বলতো, আমি বলতাম যে না, এটা উচিত নয়। কারণ ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ওই 22 কিলোমিটার চওড়া যে রাস্তা, আমাদের শিলিগুড়ি করিডোর, সেটা সবাই জানে এবং ভারত সেটা মেনে করে ব্যাপারটা বাংলাদেশের ম্যাপ তৈরি করেছে, বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে করেছে। তাহলে আজকে কি এমন পরিস্থিতি ঘটলো যে রংপুরটাকে নিতেই হবে? একটা কথা কিন্তু আমি আরেকবার বলেছিলাম যে আজকের দুনিয়ায় শক্তি যার, সবকিছু তার। জিসকা লাঠি উসকা ভ্যাঁস। আপনি যদি দুনিয়ার দিকে তাকান, আপনি দেখুন রাশিয়া ইউক্রেনকে মারতে 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 প্রচুর দখল করে নিয়েছে, বলছে আমি ছাড়বো না। আপনি ইসরায়েলকে দেখুন, গাজা মারতে 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 20 কিলোমিটার ঢুকে গেছে, আমেরিকাকে বলছে আমি ছাড়বো না। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, এতগুলো দেশ আছে, একমাত্র আমেরিকা এগিয়ে এসেছিল যে খুলতে হবে, কিন্তু বিফল হয়েছে। সেটা আলাদা কথা। সফলতা বিফলতা এটা তো নির্ভর করে হচ্ছে সময়ের ওপর। কিন্তু এতগুলো দেশ আছে, কেউ কি আমেরিকার পাশে গিয়ে দাঁড়িয়েছিল? ইনক্লুডিং ভারতের কথা বলছি, কেউ তো দাঁড়ায়নি। সুতরাং এখন পৃথিবীতে যেটা চলছে, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। 2-3 বছর আগে যদি আমায় জিজ্ঞেস করতেন, আমি বলতাম না, এটা একটা সার্বভৌম দেশ, সেই দেশ আমরা দখল করতে পারি না, ভারত তো করবেই না। কিন্তু আজকের দিনে যে পজিশনে এসে পৌঁছেছে, তাতে বাস্তব প্রয়োজনীয়তা হচ্ছে চিকেন নেককে চওড়া করা ছাড়া অন্য কোনো গতি নেই। আমি এর আগে বহুবার আপনাদের বলেছি যে চিকেন নেক ওখান থেকে আপনার রংপুর থেকে রাজশাহী আপনার ঢুকতে পারে, ভেতরে গঙ্গাটা চলে আসবে। আপাতত রংপুরের কথাটা শোনা যাচ্ছে, রাজশাহীর কথা কিন্তু শোনা যাচ্ছে না। আবার আমি বলে দিচ্ছি, রংপুরের কথা শোনা যাচ্ছে, রাজশাহীর কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। আমি জানি না কবে এটা হবে না হবে, আমি সেই সম্পর্কে আমার কোনো রকম ধারণা নেই। কে ভুল কে ঠিক সে সম্পর্কে আমি কোনো মতামত দেবো না। এটা রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র টু রাষ্ট্র বুঝবে। আমরা হচ্ছে গিয়ে খালি দর্শক, আমরা আর কিছু না। আমরা বড়জোর আমরা আমাদের মতামতটুকু দিতে পারি যে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত নয়। কিন্তু সব মতামতই যে সব সরকার শুনবে, তার তো কোনো গ্যারান্টি নেই। আর ভারতবর্ষের যখন সার্বভৌমত্ব সংকটের দেখা দিয়েছে, যখন চিকেন নেকের দিকে আপনারা সৈন্য সমাবেশ করছেন, আমি বাংলাদেশের কথা বলছি, তখন ভারতকে একটা অ্যাকশনে যেতেই হবে। সেই দিক বিচার বিবেচনা করে আমার কানে যে খবরটা, যেটার জন্য আমি দেরি করছিলাম, কানে যে খবরটা এসছে এবং সেটা কনফার্ম করেছি 2-3 জায়গা থেকে, না হলে এই খবরটা আমি করতাম না। চাঞ্চল্যকর খবর, আমি দুম করে এটা বলে দিলাম, কিন্তু আমি বলছি না কালকেই হবে বা পরশুই হবে, এরকম কোনো টাইম ফ্রেম আমি বলবো না। কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে এবং এটা বাস্তবায়নের দিকে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। আমি এটাও বলেছিলাম যে আরো 4 ব্যাটালিয়ন আমাদের সৈন্য গিয়েছে, তার মধ্যে 2 ব্যাটালিয়ন প্যারা এসএসএফ। আমি এটাও আপনাদের বলেছিলাম। আমি কথাগুলো কিন্তু বলে গেছি, নিরন্তর বলে গেছি। আপনারা যতই আমায় পাত্তা দিন বা না দিন, আপনারা হাসি ঠাট্টা করেন,
সে আপনারা করতে পারেন, আপনারা দর্শক, আপনাদের বলার হাজার রকম মানে রয়েছে, অধিকার রয়েছে, কিন্তু আমার বলার কথা আপনারা ইনফরমেশনটা দেওয়ার, আমি আপনাদের ইনফরমেশনটা দিলাম। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, আপনারা সরকারকে বলুন যে এই জিনিসগুলো, এই উত্তাপ না বাড়াতে। উত্তাপ যত বাড়াবেন উত্তাপ তত বাড়বে। পাকিস্তান আবার একটা নতুন আব্বা পেয়েছে, সে আব্বা হুজুরকে নিয়ে পাকিস্তান খুব ব্যস্ত। আজকে এইটা করতে করতে আর ওটা আমি করতে পারিনি। এখন ওই খবরটা আমি কালকে করব। আজকে রাত্রিবেলা এটা ছেড়ে দিয়ে আমি ওই খবরটা কালকে করব। তবে আপনারা এই খবরটা আপনাদের জানানোর জন্যই আমার এই দেরি করে আসা। আমি আবার মার্জনা চেয়ে নিচ্ছি এবং সবাইকে আবার বলে দিচ্ছি যে তরুণ ঘোষ প্লাস, সেখানে কয়েকদিন বাদে আমি বলে দেবো, সেইখানে চ্যানেলটা খুলবো, সেখানে সমস্ত বাংলাদেশের খবরগুলো আমি দেবো। ভালো মন্দ যাই হোক না কেন, যেটা এখানে বলি ওখানে বলবো। আর এখানে শুধু পশ্চিমবঙ্গ ও ভারতের খবর করব এবং ওয়ার্ল্ডের খবর করব এই চ্যানেলটাতে। মানে এই তরুণ ঘোষ ন্যাশনাল ডায়ালগে এই খবরটাই করব, এই চ্যানেলটাই করব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ওপরওয়ালার কাছে কামনা করুন যেন দেশ সুস্থির থাকে। দুটো প্রতিবেশী রাষ্ট্র একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, আমরা এটাই চাই। কিন্তু আমি চাইলেই তো হবে না, আর এক পক্ষকে চাইতে হবে। তেলে জলে তো আর মিশ খায় না। এখন দেখা যাক ভবিষ্যতে কি আছে না আছে, আপনারা ওয়েট করুন, আমিও ওয়েট করব। চমৎকার কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এটা আমাদের জাতীয় জনগণ, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি জানেন যে সবচাইতে এই মুহূর্তে যে সমস্যাটা আওয়ামী লীগের, প্রথমে যদি আপনি বলেন যে আওয়ামী লীগ কি, কেন আমরা 2 বছর তাকে যেভাবে দেখার কথা ছিল সেভাবে কেন দেখতে পেলাম না, এটা কিন্তু সবারই প্রশ্ন। আমিও কিন্তু বরাবরই বলে আসছি যে আওয়ামী লীগ কিন্তু সরকারি দলের চাইতে বিরোধী দলে খুব বেশি শক্তিশালী, আমি বলে আসতাম, এখনো বলি এবং বিশ্বাস করি। কিন্তু কেন আসতে পারতেছেন, যদি আপনি এটাকে নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করতে বলেন, তাহলে আপনার সাথে আমি শেষ অংশের সাথে একমত যে দুটোই। প্রথমত আন্তর্জাতিক কিছু কারণ এবং এই দেশে মব ভায়োলেন্স, তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চলতেছে, আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কে আওয়ামী লীগ খুব একটা ডেভেলপ করতে পারে নাই, যেটা আওয়ামী লীগের সাথে যায় না। কারণ বিএনপির কূটনৈতিক শক্তি সবচেয়ে দুর্বল, সবসময় ছিল, এখনো দুর্বল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে আমি যা দেখতেছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগের কোথায় যেন মানে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা ব্যর্থ। অপ্রিয় হলেও এই কথা সত্য। শুধু কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ যদি বলি তাহলে বলবে, আমরা কিন্তু এখানে আওয়ামী লীগের সমালোচনা করতেছি, আবার আওয়ামী লীগের বন্ধুদের বলি অল ক্রিটিক্স আর নট এনিমিজ। আর এই মুহূর্তে আমাদের হলুদ বদর বানায় ফেলায় না, এটা যেটা বলতেছি আপনাদের মাথায় নিতে হবে। কারণ আমরা চাই আপনারা ফিরে আসেন, সেই জন্য আমরা দিন রাত পরিশ্রম করতে যাচ্ছি। কোনো অংশে আপনাদের চাইতে কম পরিশ্রম করতেছি না। জীবনের ঝুঁকি নিয়ে সংসার, পরিবার পরিজন রেখে, পেশা রেখে চেষ্টা করে যাচ্ছি। আপনি যেটা বললেন, এটা কেউ এই আলোচনা করারই কেউ সাহস পাবে না। আমি জানি এই কথাগুলো নিয়ে তারা আওয়ামী লীগের এটা ভয় পেয়ে যাবে, তারা যে আওয়ামী লীগ আবার গুসা করবে। কিন্তু এটা সত্য, আওয়ামী লীগের তৃণমূল কিন্তু প্রস্তুত। আওয়ামী লীগের তৃণমূল আমার সাথে, তৃণমূলের প্রতিদিন মানে এত কথা হয় যে, মানে কথা হয় না সংখ্যা বেশি, কারণ আমি সময়ই পাই না। কতজনের সাথে কথা বলবো? 3 মিনিট করে যদি কথা বলি, আমি কয়শো লোকের সাথে কথা বলবো, তার মধ্যে কেউ লম্বা কথা বলে। আমি বেশিরভাগ, আমি বরং নেতাদের ধরি না। আমার ফোন যেদিন আপনি দেখতে পারবেন, আপনি জানবেন যে আমি আসলে অনেক সময় ধরতে পারি না, সময় পাই না, বা ধরিও না, সময়ও পাই না। কিন্তু তৃণমূল সাধারণ মানুষের সাথে কিন্তু আমি কথা বলি। তারা কিন্তু প্রস্তুত, শুধু আওয়ামী লীগের একটা ডাকের অপেক্ষা রয়েছে। সেই ডাকটা হতে পারে দলীয় প্রধান থেকে, সেই ডাকটা হতে পারে কেন্দ্রীয় নেতা থেকে, সেই ডাকটা হতে পারে ঢাকায় এখন আত্মগোপনে থাকা নেতাদের কাছ থেকে। তারা শুধু ডাকের অপেক্ষায় বসে আছে। আমি কর্মীদের কথা বলছি, আমি কোনো নেতার কথা। আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী, তারা ডাক দিলে ঝাঁপিয়ে পড়বে, তারা মৃত্যু জীবন কিছুই দেখবে না তারা। তাহলে কেন হচ্ছে না তীব্র? তার মানে নেতৃত্বের কোনো ত্রুটি, বিচ্যুতি। আমি বলবো না যে তারা ভুল করতেছে, মানে কোথাও না কোথাও কোনো সমস্যা আছে, কোথাও না কোনো কমতি আছে,
নইলে 2 বছর বাংলাদেশ আওয়ামী লীগ, এই যে আর 1 মাস মাঝখানে, মানে 22 মাস হয়ে গেছে, মানে এই মাসটা গেলে 22 মাস হয়ে যাবে, কারণ আগস্ট মাসের 5 তারিখে 2 মাসও নাই আসলে, গড়ে 2 মাস, সর্বোচ্চ 60 দিন, মানে 2 বছর। বাংলাদেশ আওয়ামী লীগ 2 বছর বিরোধী দলে থাকবে, তারা রাস্তায় মিছিল করবে না, এটা আমার কাছে অবাক করার বিষয়। আমি বলছি না যে সেনাবাহিনী আছে বলে তারা ভয় পেয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ তো সেনাবাহিনী দেখে ভয় পাওয়ার লোক না তারা, বাংলাদেশ আওয়ামী লীগ তো পুলিশকে দেখে ভয় পাওয়ার লোক না তারা, বাংলাদেশ আওয়ামী লীগ তো বিএনপি দেখে ভয় পাওয়ার লোক না, তাদের চরিত্রের সাথে যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরা এই শিবিরকে দেখে ভয় পাবে। আমার তো এটা আমার তাদের চরিত্রের সাথে, তাদের ইতিহাসের সাথে পৃথিবীর একটা অন্যতম ট্রেন্ড একটি বাহিনী, যেটি হচ্ছে গিয়ে তৎকালীন সময়ের পাকিস্তান আর্মি, তাদেরকে দেখে বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায় নাই। ভয় পায় না, এরা- তাহলে এদের- কেন এদের ভয় পাবে? কেন ভয় পাচ্ছে না? আমার মনে হয় যে তাদের তাদের মানে এদের যে কর্মযজ্ঞ, এইখানে কোনো সমস্যা আছে। আরো পরিষ্কার করে বলি, মানে কূটনৈতিক ভাষায় না বলেই দেয়, আপনি বুঝতে পারছি, আপনি আমার পেট থেকে কথা বের করে ফেলবেন, মানে তাদের সমন্বয়ের অভাব রয়েছে। আই এম সরি কথাটা বলার জন্য, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী থেকে নেতাদের সাথে যে সমন্বয়হীনতা, এটা এখানে স্পষ্ট। তার সেই নইলে কোথাকার কোন ভাবির পোলা, এগুলো তো আমি ওদের গুনবো না, ওদের গুনি না, এগুলো এরা যেভাবে এরা কথা বলতেছে, আপনি দেখেন সমন্বয়হীনতার আরেকটা লক্ষণ দেখায়। আচ্ছা, কমপক্ষে তো এই মুহূর্তে সাবেক এবং বর্তমান, মানে গত সংসদের, ওইটাকে আমি বর্তমান ধরলাম, সাবেক বর্তমান মিলে কমপক্ষে এই মুহূর্তে কমপক্ষে 1000 এমপি আছে বাংলাদেশে আওয়ামী লীগের, মানে সাবেক এমপি বা বর্তমান এমপি, মানে সর্বশেষ সংসদ 1300 তো ছিলই তখন, 330 জন, তাইলে আর কি সব মিলে কি 1000 নাই? 1000 বাদ দিলাম। ওই যে আমাদের সময় পরীক্ষা ছিল 133 পাইলে পাস, এখন তো কত রকম নিয়ম, 33% ধরলাম, অর্থাৎ 300 জনই ধর, 333 জনই ধরলাম। 333 জন এমপি, তাদের ফেসবুকে শুধু কথা বলে, যদি ময়দান আসতে হবে না, ফেসবুকে লাইভ এসে কথা বলে, এই সরকার তো পাগল হয়ে যাবে। কয়জন আসছে? কয়জন আসছে আপনি বলেন? আপনি কয়জন এমপি কে দেখেছেন? যারা আসছে তাদের কথা বলছে, যারা আসে নাই তাদের কথা বলছে। কয়জন আপনি লাইভ আসতে দেখছেন? আপনি বলেন, আপনি কি 20 জন এমপি কে, 30 জন এমপি কে দেখছেন লাইভ এসে কথা বলতে প্রতিদিন? না না না, অন্তত যে কয়জন এমপির দেখেছেন? সাথে আমার রেগুলার ফোনে কথা হয়, তাদেরই তো একজনও আমি দেখি নাই যে, নেই। মানে তাদেরকে আসে না? এটা আচ্ছা, এটা বলেন। কেন? আমি অন্তত বেশ কয়েকজন এমপি কে বলছি যে ভাই আসেন লাইভে কথা বলি, ভাই না হ্যাঁ, কেন? আচ্ছা, দেশের বাইরে আছে না, আছে। আসলো। দেশের বাইরে আছে কিন্তু। হ্যাঁ, দেশের বাইরের কথাই বলতেছি, ভিতরে গুলো তো কথা বলবেই না। শুনেন, আপনার সাথে তারা আসবে না 2টা কারণে। তারা ভাবে কি যে আমি যদি সাইফুল বাতেন টিটুর সাথে কথা বলি, সাইফুল বাতেন টিটু আর যাতে ওঠে কিনা, এইটা একটা তাদের আজগুবি চিন্তা। আরেকটা হইলো কি জানেন? হ্যাঁ, নিজের অবস্থান মজবুত, মানে নিজের বিপদে পড়তে রাজি না। 2টার মধ্যে যদি একটা সঠিক হয় তাও বিপজ্জনক। মানে আপনাকে যদি এটা ভাবে, তাহলে সেটা হলো একটা বোকামি বা বদমাইশি। আর পরেরটা যদি হয় যে নিজের আখের গোছাবো, সামনে আসবো না, ঝুঁকি নিব না, তাহলে তো এটা পুরো জাতির সাথে প্রতারণা, দলের সাথে, তার দল এবং দলের কর্মীদের সাথে প্রতারণা করতেছে। আমি ফরিদ প্রতিদিন এখন বলবে কি, এরা আবার কি করবে জানেন, যখন দল ক্ষমতায় আসবে, আমি তো তলে তলে এই কাজ করছি, সব তলে তলে, তখন বলবো আমি তো সব করছি, সব এমপি তখন বলবো যে 100 কোটি টাকা তার লস হয়েছে। এখন কিন্তু প্রকাশ্য তারা 10 টাকা লস করতে রাজি না, প্রকাশ্যে তারা 10 টাকা দিয়েছে এটা করতে রাজি না, কিন্তু পরে কিন্তু বলবে আমার 10 কোটি, আমার 100 কোটি, আমার 200 কোটি, আমার 500 কোটি, আমার 1000 কোটি নষ্ট হয়েছে। বুঝতে পারছেন? আমাকে যে ব্যক্তি নিজে বলেছে যে আওয়ামী লীগ, সে এমপি নয় কিন্তু, সে আওয়ামী লীগের একজন সাধারণ নেতা, বড় কোনো পদেও না, আমারে নিজে বলেছে সে আওয়ামী লীগের, মানে লাস্ট 5 বছরে, 5 বছর না, লাস্ট 1.5 বছর না 2 বছর, যে কয়টা লাস্ট যে কয়, ততদিনে সে 20 কোটি টাকা ইনকাম করেছে। আমি তাকে একদিন ফোন করে বলেছিলাম, এটা আমার মনে আছে, আমি বলেছিলাম জামালপুরের এরকম আমি এক ছাত্রলীগের নাম্বার দিয়ে দেই আপনি, কারণ আমি এটা নিয়ে গেলে আবার ভেজালে পড়বো, কারণ 5 টাকা যদি বলে 500 টাকা দিছি, অথবা সে যদি নিয়ে না করে বিপদে পড়বো না, আমি বলছি আপনাকে একটা ছাত্রলীগের নেতার নাম্বার দেই, তাদের রক্ষা করার জন্য কিছু টাকা পয়সা পাঠান। কত পাঠাবো? তাই আমি বললাম যে একবারে দিয়ে দেন, বারবার তো দেওয়া সম্ভব না, কত দিব? আমি বললাম যে আপনি কত দিতে চান আপনি বলেন। আমার কি বললো জানেন? আচ্ছা নাম্বার দাও, আমি 2000 টাকা পাঠাই। কি বললেন? আলাপ শুনেন, যে লোক বলছে 20 কোটি টাকা ইনকাম করেছে, সে নিজে বলছে আমারে, এবং সে বাড়িটা আমার নিয়ে গেছে দেখাইতে, এই বাড়ি সে করছে আওয়ামী লীগ করে।
সেই লোক বলতেছে 2,000 টাকা বাড়াবে। আমি বললাম ভাই আল্লাহ বাঁচাইছে, আমি আমার পরিমাণটা বলি নাই। আরে আমি বলতে চাইছিলাম যে আপনি 5 লক্ষ টাকা বাড়িয়ে দেন, পোলাপান চলুক মাস 2-3। এটা হলো মানে 24 সালে 25 সালের কথা বলতেছি। এই হলো জি, জি। বাংলাদেশ আওয়ামী লীগের যারা লুটপাট করে খেলে। এই জন্য সম্ভবত জননেত্রী শেখ হাসিনা বলেছে যারা 17 বছর কিছু খায় নাই তারাই কাজ করতেছে। কথাটা কিন্তু সত্য। আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের যদি 300 জন এমপি যেদিন কথা বলবে, 300 জন, আচ্ছা 300 জন বেশি বলে নেই, 300 জন এমপি যখন কথা বলা শুরু করবে, দেখবেন 1 মাসের মধ্যে আওয়ামী লীগের 3 লক্ষ লোক কথা বলা শুরু করবে। 1 মাসের ভিতরে আওয়ামী লীগের উপজেলার সভাপতি যখন কথা বলা শুরু করবে, তখন ছাত্রলীগের সভাপতি কথা বলা শুরু করবে, তখন যুবলীগের সভাপতি কথা বলা শুরু করবে। শুনেন, বাক স্বাধীনতা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তার প্রমাণ তো আপনি, তার প্রমাণ তো আমি। আপনার এক 20 পুরা বইয়ের ঠেলাতে এই মৌলবীরা দৌড়ের উপরে পাগল হয়ে গেছে। আমি শেখ ফরিদ কেউ না, আই এম নৌড়ি। আমার বক্তব্যতে ইউনূসের অবস্থা খারাপ, জামাতের অবস্থা খারাপ, বিএনপিও মাঝে মধ্যে মানে কোতাকুতি শুরু করে। আমি তো কেউ না, আমি ওরকম বিজ্ঞ কেউ না, দক্ষ কেউ না, কিছুই না, আমি কোনো অযোগ্যতাই নেই। কথা বললে কি হয় আর কি হয় না তার প্রমাণ আপনি আর আমি নিজেই। আমরা দুইজনই এখানে প্রমাণ, কিন্তু আমরা দুইজনই কেউ বিখ্যাত কেউ নেই। আমরা মিলিয়নারও না, বিলিয়নার তো নই। আমরা কোনো কলেজের, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসিও না, রাইট? আমরা কোনো দলের কেন্দ্রীয় নেতাও না, কিন্তু আমাদের কথা কি কাজ হচ্ছে না? তাহলে তারা যদি কথা বলা শুরু করে, শেষে আমি এই প্রস্তাবও দিয়েছি, আচ্ছা আপনারা যদি কথা বলতে না চান, আপনার পক্ষে একজন লোক কথা বলবে, তাকে আপনি প্যাট্রোনাইজ করেন। তাও তারা করে না, তাও করে না। এই দেশের 64টা জেলার 64 জনকে যদি তৈরি করে এমপির পক্ষ থেকে কথা বলে, দেশে 300 জন এমপি তাদের মুখপাত্র হয়ে যদি কথা বলা শুরু করে, নাকি মনে করছেন এই রাজপথে তো আগে না তো আওয়ামী লীগের? আওয়ামী লীগ শুধু যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি তারা যদি সমন্বয় করে শুধু কথা বলা শুরু করে, শুধু কথা বলা, এক এ টিম কি করতেছে, এক এ টিমই তো উল্টায় ফেলাইতেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। সুকঠিন প্রশ্ন, সুকঠিন, শুধু কঠিন না, এটা সুকঠিন। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বল। তবে আমার ধারণা যে যতদিন জননেত্রী শেখ হাসিনা জীবিত আছেন, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব তার হাতেই থাকবে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আওয়ামী লীগের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলে আমি মনে করি না। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা মানে যতক্ষণ শেখ হাসিনা রয়েছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে কারো কোনো দ্বিমত নেই। সবাই তার নেতৃত্বে কাজ করতেছে এবং করবে। এখন আপনি যেটা প্রশ্ন করতেছেন, ধরেন কোনো কারণে আওয়ামী লীগের আসতে সময় লাগলো, দীর্ঘমেয়াদী হলো, এবং শেখ হাসিনা ন্যাচারাল তিনি মারা যেতে পারেন, বা তিনি অবসর নিলেন, কথার কথা দুটোই ঘটতে পারে। তিনি বললেন যে না আমি অবসর নিলাম বয়সজনিত কারণে, তাহলে আমার মনে হয় এখনো শেখ পরিবারের হাতেই নেতৃত্বটা থাকবে, বিশেষ করে সজীব ওয়াজেদ তার হাতেই থাকবে বলে আমি মনে করি। তারপরে যদি বলেন তারা পরের বের আর আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এইবার মনে হয় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের অতটুকু আগের মতো মানবে না, যতটুকু অতীতে তারা মেনে আসছে ততটুকু আর মানবে না। কারণ এই 2024 সালের 5ই আগস্টের পরে যেমন জামাত বিএনপির চরিত্র প্রকাশিত হয়ে গেছে, স্বাধীনতা বিরোধীদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে সাহিত্যের জগতে, শিল্পের জগতে, চলচ্চিত্র জগতে, সব জায়গায়, মসজিদে, মন্দিরে, সিনেমা হলে, যেভাবে মানে সব পেশাতে যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটার আত্মপ্রকাশ ঘটেছে, ঠিক তেমনি কিন্তু আওয়ামী লীগের ভিতরে যে নেতৃত্ব কার কত যোগ্যতা সেটাও কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আপনি কি মনে করতেছেন যে লোকটা মুখ দেখাইতেছে না, ফেসবুকে আসতে পারে না, যার পরিবার লোক একটু শব্দটি করতেছে না, সেই লোক এসে নেতৃত্ব দেবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তার উপজেলায় মেনে নিবে? এটা মনে হয় এটা যদি যেমন মেনে নিবে না, তেমনি কেন্দ্রীয় নেতৃত্বের বেলায়ও ক্ষোভ থাকবে। কারণ আপনি এখন দুঃসময়ে নেতার কাজ কি? নেতার কাজ হলো দুঃসময়ের সামনে আসা, সুসময়ে না। আরে ভাই সুসময়ে তো আমার ভাবির পোলা 6টা এমপি হয়ে গেছে। জুনায়েদ সুসময়, তাহলে জুনায়েদ সাকি যে জীবনে মেম্বার হইতে পারবে না সে এমপি হয়ে গেছে। যে জাহিদ সুসময়ে আসলে, যে লোক কোনোদিন ও তো মেম্বারের জামানত বাজেয়াপ্ত হবে, সে লোক এখন মন্ত্রী। তো সুসময় আসলে তো অনেক কিছুই সম্ভব। স্রোতের পক্ষে তো কচুরি পানাও ভাসে। আরে ভাই ঠেলে যদি নেন লাশও চলে, লাশের তো হাত পা নাই। আমরা যে কবর দিই, আমার বাবারে কবর দিয়েছি, মাকে কবর দিয়েছি, আত্মীয় স্বজন কবর দিয়েছি, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাই না? আমরা কাঁধে নিছি না? কাঁধে নিলে তো লাশও চলে ভাই, লাশও হাঁটে, লাশও যায়। তো যখন মানুষ বিপদে পড়ে স্রোতের বিপরীতে, বঙ্গবন্ধু কি করেছিলেন? 6 দফা পুরো স্রোতের বিপরীতে। তার রাজনৈতিক গুরু সেই সময়
মৌলানা ভাসানী বললো মুজিবর এটা মানুষ নিবে না। আপনি কি জানেন 6 মাস মৌলানা ভাসানী 6 দফার পক্ষে ছিল না? ছিল না, এটা ঐতিহাসিক সত্য। মৌলানা ভাসানী ছিল না, বলছে এটা বাস্তবায়িত হবে না। কিন্তু বঙ্গবন্ধু তার 4 খলিফা মানে তার 4 ছাত্র নেতা এদের নিয়ে বলছে তোরা আমার সাথে আসছিস কেন? তারা বলছে যে আপনি যেদিকে আছেন আছেন। তিনি 1 বছর 6 মাস পরে 6 দফা এত জনপ্রিয় হয়ে গেল, তখন মৌলানা ভাসানী এসে তার সাথে 6 দফা দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এবং 6 দফা দিয়ে বঙ্গবন্ধু হইল। 6 দফা দিয়ে বঙ্গবন্ধু জাতীয় নেতা থেকে অবিসংবাদিত নেতায় পরিণত হলেন এবং 71-এর মাধ্যমে তিনি জাতির জনকে পরিণত হলেন। তো স্রোতের বিপরীতে আপনাকে থাকতে হবে। নেতার কাজ তো স্রোতের পক্ষে থাকে না, নেতার কাজ হলো স্রোতের বিপরীতে। নেতার কাজ হলো কর্মী যখন বিপদে থাকবে তখন আমি সামনে থাকবো। কিন্তু এখন কর্মীরা বিপদে, আপনি নেতা নাই, সেই সময় আপনি যা তা করবেন, নেতারা মেনে নিবে, কর্মী মেনে নিবে, আপনার কথা মানবে না। আমার ধারণা যে আওয়ামী লীগ এইবার মানে জননেত্রী শেখ হাসিনা এবার এমন কোন পরিকল্পনা করবেন, আমার ধারণা, আমি বলতেছি আমার ধারণা যে এইবার নেতৃত্ব বিকেন্দ্রীয়করণ করবেন। আমার ধারণা নেতৃত্ব আর ওই অমুক নেতা তমুক নেতার হাতে কুক্ষিগত এরকম তিনি রাখবেন বলে আমার মনে হয় না। কারণ সেটার কুফল কিন্তু তিনি দেখেছেন যে নেতৃত্ব যখন কুক্ষিগত থাকে, আপনি খেয়াল করেন তো, নিখিল ভাই মিরপুরের কথা বলতেছি, ওইখানে ইলিয়াস মোল্লা এবং তার ভাই, ওইখানে রয়েছে কামাল মজুমদার। এই 3 জন লোকের মতো বাঘা নেতা থাকতে কি করে মেট্রো রেলটা পড়লো আমাকে বুঝায় বলেন? তারা কি কম শক্তিশালী? তাদের বাড়ির কাজের লোকের দাপটে ওই এলাকার এসপিডিসি ভয় পাইতো, তাহলে সেখানে আমি নিজে দেখছি, কারণ আমি ওই এলাকায় ছিলাম। দেখছেন? তাহলে এটা ভালো জানেন এরা কত শক্তিশালী। সেখানে বিএনপির অস্তিত্ব তারা বিলীন করে দিতে পারে, সেনাবাহিনী তাদের সামনে কিছু না। কিন্তু ওই যে বললাম সমন্বয়হীনতা, নেতৃত্বের মধ্যে কোন্দল, তারপরে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ ছিল, মানে পাওয়া না পাওয়ার বেদনা ছিল, কিন্তু আদর্শিক যে ব্যাপারটা সেই সমন্বয়টা তাদের মধ্যে ছিল না। এখন কথা বলতেছেন অনেকে, তো এগুলো কর্মীরা মানবে? এখন যারা জান দিতেছে, যাদের বাড়িতে এই যে ছাত্রলীগ নাকি আওয়ামী লীগের নেতার বউরে 1 বছর যাবত দর্শন করতেছে মামলার কথা বলে, সেই লোকটা যে কোনো নেতার কথা মানবে? এটা তো আমরা জানলাম যে যাটা ঘটছে আমরা প্রকাশ্যে আসতেছে না, তারা মানবে? জানি না যেগুলো সেগুলো মানবে। তো আমার ধারণা এইবার আওয়ামী লীগ যে কাজটা করবে, আমার মনে হচ্ছে তারা ক্ষমতায় 1 বছর পরে আসুক, 2 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, বা যখনই আসুক, তারা এইবার আওয়ামী লীগ বিকেন্দ্রীয়করণ করবে তাদের নেতৃত্বকে একটা জেলায়, একটা পরিবারে কুক্ষিগত তারাই রাখবে। এই ফলটাতে আজকে যদি দেখেন, আজকে যদি নেতৃত্বটা বিকেন্দ্রীয়করণ থাকতো, তাহলে কিন্তু হয় জামালপুর থেকে কেউ দাঁড়ায় যেত, ময়মনসিংহ থেকে কেউ দাঁড়ায় যেত, বরিশাল থেকে কেউ দাঁড়ায় যেত, রাজশাহী থেকে কেউ চিৎকার করে উঠতো, কিন্তু ক্ষমতার নারায়ণগঞ্জ থেকেও আসতো, কিন্তু নারায়ণগঞ্জ স্বামীগঞ্জ পান, তাছাড়া কেউ আর দাঁড়াবে না, কেউ আর কথা বলবে না, কারণ সবাই ভরসা করে আছে তার উপরে। এটা থাকা ভালো, এক নেতা থাকা ভালো, কিন্তু একক নেতৃত্বে তো সমস্যা আছে। যেমন এখন যদি শামীম ওসমানের বিকল্প থাকতো, তিনি দাঁড়িয়ে যেতেন। এখন যদি আইবির রহমানের বিকল্প থাকতো, তারা দাঁড়িয়ে যেতেন। বিকল্প রাখতে হবে, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীয়করণ। আমরা দেশকে কেন বিভাগ বানাই? দেশকে কেন প্রদেশ বানায়? প্রদেশকে কেন বিভাগ বানায়? বিদেশকে কেন বিভাগকে কেন জেলা বানায়? জেলাকে কেন উপজেলা বানায়? ক্ষমতার বিকেন্দ্রীয়করণ, যাতে সবাই একসাথে ক্ষমতার উপভোগ করতে পারে এবং কাজ করতে পারে। যখন আপনি ক্ষমতা কুক্ষিগত করবেন, আপনি দেখেন আজকে যদি তৃণমূল পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীয়করণ করা থাকতো, তাহলে তখন কিন্তু আজকে 23শে জুন আমি তো ভেবেছিলাম যে আজকে মিনিমাম 1 লক্ষ লোক মিছিল করবে, এটা আমার একটা ধারণা ছিল। আজকে আপনাকে বলি, যেহেতু টাইম ওভার হয়ে গেছে, আমি কিন্তু আগে কেন পোস্ট দিই নাই, যে যদি এগুলো পোস্ট লিখি তাহলে আক্রান্ত হবে, সরকার সতর্ক হবে, সেই জন্য এগুলো কিছুই লিখিনি। কিন্তু আমার অনুমান ছিল মিনিমাম আজকে ঢাকা শহরে 1 লক্ষ লোক হবে, কিন্তু হয়নি। কেন হয়নি জানেন? ক্ষমতার বিকেন্দ্রীয়করণ ছিল না, এক পক্ষ ছিল, একটা দিকে তারা একেবারে এক জায়গায় জমায়েত করে রেখে দিয়েছিল। তাতে কি হয়েছে? সব ঝামেলায় পড়ে গেছে। কিন্তু যদি আপনার বিকেন্দ্রীয়করণ করা থাকতো, তাহলে কিন্তু আজকে 1 লক্ষ লোকের মিছিল হতো। এটা হবে, তারা এগুলো তাহলে অবজার্ভ করতেছে, তারাও সেগুলো করবে। তবে আপনি যেটা বলেন, জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ক্ষমতা, আওয়ামী লীগের ক্ষমতা নিঃসন্দেহে তার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কারণ তার বিকল্প এই মুহূর্তে চিন্তা করবে না। দ্বিতীয়, সেই শেখ পরিবারেই থাকবে। শেখ পরিবার মানে তার সন্তান, তাদের পরিবারে থাকবে, হয়তো সজীব জয় আসবে, কিন্তু তারপরে যারা থাকবে আরো তাদের আত্মীয় স্বজন, এগুলোকে বাংলাদেশের জনগণ, মানে আমি নামগুলো উচ্চারণ করতেছি না, আপনারা বুঝে ফেলতেছেন কেউ কেউ,
সেই সমস্ত খালাতো ভাই মামাতো ভাই এদের কথা আর আগের মতো কেউ শুনবে না, শোনার কথাও না, কারণ আপনি বিপদে তার পাশে নেই, আপনি বিপদে তার পাশে নাই। কারণ এই মুহূর্তে ডাক দিলে, এই মুহূর্তে ডাকটা দেওয়ার সাহস পায় না। এই মুহূর্তে আন্দোলনের ডাক দেওয়া, অনেকেই বলে যে না আন্দোলনের ডাক দিলে বিপদে পড়বে। আরে ভাই, ডিম আপনি যখনই পারেন, ডিম আপনি পৌষ মাসেই পারেন, মুরগির ডিম পৌষ মাসেই পারুক আর মাঘ মাসেই, আর চৈত্র মাসে বেদনা কিন্তু একই সমান। অর্থাৎ আজকে আপনি এখন আন্দোলন নামলে যেই ঘটনা ঘটবে, 2 বছর পরে নামলেও সেই ঘটনাই ঘটবে, 5 বছর পরে নামলেও সেই ঘটনাই ঘটবে। অর্থাৎ মুখোমুখি বাংলাদেশ আওয়ামী লীগের আর সেই সময় নেই, মুখোমুখি হতেই হবে। যদি বলেন, আপনি বলেন না নির্বাচন, আওয়ামী লীগকে নির্বাচন এই দেশে এরা করতে দিবে না। আওয়ামী লীগকে নির্বাচন করতে বাধ্য করতে হবে এবং ক্ষমতা দখল করতে হবে। আওয়ামী লীগের নির্বাচনের রাষ্ট্রে দিবে না। ওই যে শুরুতে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া যারা আছে, জামাত, বিএনপি, আবার সব এক, মোল্লা, মিলিটারি সব এক। 5ই আগস্টের পর থেকেই তো বাংলাদেশ যা কিছু হারিয়েছে, সেই গণতন্ত্রকে রিস্টোর করা হোক, দেশের ডিগনিটিকে ফিরিয়ে নিয়ে আসা হোক, কিংবা একটা কম্পিটিটিভ পলিটিক্স বাংলাদেশে তৈরি করা হোক, সেটার জন্যই তো বাংলাদেশের সাধারণ মানুষ লড়ছে। সাধারণ মানুষ একটা নিরাপদ দেশ চায়। সাধারণ মানুষ তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতা দেখতে চায়। সাধারণ মানুষ তো দলগুলোর কাছে দেশের মালিকানা দিতে চায় না। সাধারণ মানুষ চায় যে গণতান্ত্রিক ভাবে সবাই রেসপন্সিবল থাকুক, দায়বদ্ধ থাকুক, জবাব দিক মানুষের কাছে। তো আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে এবং 5ই আগস্টের পরবর্তী থেকেই ধাপে ধাপে মানুষ সংগঠিত হয়েছে এবং সেটার প্রকাশ আমরা আজকে দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের কর্মসূচি তো আজকে আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা বলছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আবার তাদের যদি 24 ঘন্টা কথাবার্তা দেখেন, আওয়ামী লীগের টক অফ দ্য টাউন, আওয়ামী লীগের টক অফ দ্য কান্ট্রি। তারা বলে আওয়ামী লীগের শক্তি নেই, অথচ পুরো একটা সেনাবাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করে দেয় একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচিকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। তারা বলে যে জনগণ থেকে আওয়ামী লীগ প্রত্যাখ্যাত, আবার আওয়ামী লীগের নির্বাচনের বাইরে তারা রাখে। এটার কারণ হচ্ছে যে আপনি যে ভয়ের কথা বলছিলেন, সেটা হচ্ছে যে মানুষের সমর্থন। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী দলীয় নেতাকর্মীদের যে প্রচলিত সীমারেখা, মানুষ তো রাজনীতি থেকে, মানুষ তার নিজের নাগরিক অধিকার, নিজের জীবন, নিজের সীমারেখার মধ্যে মানুষ জীবন যাপন করতে চায়। মানুষ তো রাজনীতি করতেও পারে, নিজের পছন্দ মতো জীবন বেছে নিতে পারে, ক্যারিয়ার বেছে নিতে পারে, সমস্ত অধিকার আছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং দমন পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সাধারণ মানুষ সেলিব্রেট করছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সাধারণ মানুষ শপথ নিচ্ছে। রিক্সা শ্রমিক, আপনি দেখবেন যে কর্মচারী, সিভিল সোসাইটির মানুষ, শিক্ষক, প্রাইমারি স্কুলের যারা চাকরি করে, যারা গৃহিণী আছেন, বাসায় কাজ করেন, ছোট ছোট মুদি দোকানদার, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ে যদিও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে দিয়েছে, একটা গেস্টাপো বাহিনীর জন্য বিশ্ববিদ্যালয়কে রীতিমতো উন্মুক্ত করে দিয়েছে, এরকম একটা পরিবেশ। তারপরও তরুণরা জানে না যে তাদের শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল আওয়ামী লীগ। নিজেদের লুটপাট আজকে বর্তমান মাফিয়া সরকার, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার যেমন করেছে সেটা না। আওয়ামী লীগ ডেলিভারি দিয়েছিল, আওয়ামী লীগ পারফরমেন্স করেছে, আওয়ামী লীগ সার্ভিস বেসড পলিটিক্স করেছে। আওয়ামী লীগ মানুষের জীবন মান উন্নয়ন হচ্ছে আমাদের রাজনীতির প্যারামিটার, অথচ প্যারামিটারটা আজকে পরিবর্তন করে কোথায় নিয়ে গেছে আজকে দেখুন। এই কারণে আজকে মানুষ আওয়ামী লীগের সংগ্রামের সঙ্গে একাত্মতা অনুভব করছে এবং আমি বিশ্বাস করি যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এই সব দমন পীড়ন করে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে সেনাবাহিনী নামিয়ে এটা সেটা করে, দলীয় নেতাকর্মীদের অস্ত্র দিয়ে সজ্জিত করে ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল বানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন করা যাবে না। এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে, আমি মনে করি যে সেই দিকেই বাংলাদেশ তৈরি হয়ে যাচ্ছে। এবং এই জনগণের শক্তিতে যেই আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, সেখানে কোনো সেনাবাহিনী, কোনো ফ্যাসিবাদী দল, কোনো অস্ত্র শস্ত্রে সজ্জিত ক্যাডার কিংবা বিদেশি প্রভুদের ম্যান্ডেট প্রাপ্ত তথাকথিত মাফিয়া সরকার কেউই আসলে নিজেদের
নিজেদের তারা যে ভাবছে যে সরকারটা টিকে যাবে এভাবে ওভাবে করে, কিছুই টিকবে না। সবকিছুই তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। আজকে কিন্তু আমরা বারবার বলছি যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে আমাদের যেতে হবে। আজকে আওয়ামী লীগ যে লড়াইটা করছে, বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা যে লড়াইটা করছেন, তা শুধু আওয়ামী লীগের জন্য করছেন না, বাংলাদেশের রাজনীতিটাকে উন্মুক্ত করার জন্য করছেন, রাজনীতিটাকে একটা গণতান্ত্রিকীকরণ করার জন্য করছেন, নিরাপত্তা স্থিতিশীলতার জন্য তিনি রাজনীতিটা করছেন, মানুষের ক্ষমতা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতিটা করছেন। এই যে সব সরকার, এই যে প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, বিভিন্ন সচিবালয়ের বড় বড় কর্মকর্তা একজন সেজে বসেছে, ম্যান্ডেটটা কে দেয়? মালিকটা কে? জনগণ। তো জনগণ যদি দেয় আপনি সরকার, আর জনগণ যদি না দেয় আপনি কিসের সরকার? তো যারা সরকারে বসেছে এদেরকে জনগণ কিছু দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়েছে, না নিজেরা সিল মেরে সবকিছু আগের দিনই করে রেখেছে? তো যে কারণে আজকে সরকারকে মানুষের কাছে ফিরে দিতে হবে, রাষ্ট্রের মালিকানা, সরকারের মালিকানা জনগণের কাছে বুঝিয়ে দিতে হবে। এবং এই যে দেশ জুড়ে যা হচ্ছে, এটা কোন সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে এসে হতে পারে? এই যে পৃথিবীতে মানচিত্র খুললেই, পত্রিকা খুললেই পৃথিবীতে এত এত দেশ, কোন দেশের প্রধান রাজনৈতিক দলকে নির্বাচন এবং রাজনীতির বাইরে রাখা হয়েছে? কোন দেশের কারাগারগুলো এইভাবে প্রায় 90% অধিক এই রাজনৈতিক কর্মীদের দিয়ে বন্দী আছে? কোন দেশে ভাবে দলীয় ক্যাডারদেরকে বিচারপতি বানিয়েছে আজকে যেভাবে করা হচ্ছে? কোন দেশে আজকে এই ধরনের মবের যে রাজত্ব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে? কেউই খুঁজে পাবে না আজকে বাংলাদেশে যা হচ্ছে। তো বাংলাদেশের মর্যাদা আজকে পুনরুদ্ধার করতে হবে, গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আওয়ামী লীগের শুধুমাত্র দলীয় কোনো বিষয় নয়, আওয়ামী লীগ তো লড়বে এই জনগণের জন্য, কিন্তু আজকে একই সঙ্গে এই রাষ্ট্রটাকে পুনরুদ্ধার করতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে এই সব কৃত্রিম এক ধরনের ত্রাসের রাজত্ব তৈরি করে, কিংবা এই অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভয় দেখিয়ে, এটা নামিয়ে সেটা নামিয়ে, সেনাবাহিনী নামিয়ে, টহল দিয়ে, এই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গিয়ে একেবারে রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া, বাংলাদেশের মুক্তির ঠিকানা ধানমন্ডি 32 নাম্বারের সামনে একদিন অশ্লীল নৃত্য করে যারা ভাবছে রাজনৈতিক দলের শক্তির প্রকাশ হচ্ছে। রাজনৈতিক দলের শক্তির প্রকাশ তো জনগণের কাছে। আজকে আপনি যখন সেটা করছেন, তার মানে কিন্তু আপনার শক্তিটা নেই, নৈতিক শক্তিটা নেই। আপনার শক্তিটা হচ্ছে মাসলের, আপনার শক্তিটা হচ্ছে পাওয়ারের, আপনার শক্তিটা হচ্ছে যে অবৈধ ক্ষমতার, আপনার শক্তিটা হচ্ছে যে অম্বিতম্বির, আপনার শক্তিটা হচ্ছে মানুষকে মেরে ফেলার শক্তি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটা একেবারে দলীয় ক্যাডারদের দিয়ে সজ্জিত করা হয়েছে। ইউনিফর্ম পরে তারা আছে, তাদেরকে জোর জবরদস্তি করে বিভিন্ন বাধ্যতামূলক কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করা হয়েছে। যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন কিভাবে অপারেট করে, সরকার যেভাবে অপারেট করতে চায়, সরকারের প্রায়োরিটি যেটা, সরকার যেভাবে ফাংশন করতে চায়, সরকার যেটাকে চ্যালেঞ্জ মনে করে, সেভাবেই তো এই রাষ্ট্রযন্ত্রগুলো অপারেট করে। কিন্তু আজকে দেখুন যে এগুলো আজকে যখন নারীরা যখন নিপীড়নের শিকার হচ্ছে, শিশুরা যখন ধর্ষণের শিকার হচ্ছে, আজকে যখন জঙ্গিবাদীরা একেবারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পতাকা নিয়ে, মৌলবাদের পতাকা নিয়ে বাংলাদেশে যা করার নয় তা করে বেড়াচ্ছে, আজকে যখন দিনে দুপুরে বাংলাদেশের পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে, মফস্বলে চাঁদাবাজি হচ্ছে, লুটপাট করা হচ্ছে, সহায় সম্পত্তি সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে একেবারে যেভাবে খুল্লা ভাবে, তখন কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়? তখন কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার চৌহদ্দির মধ্যেও থাকে? 100 জনের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য 18,000 পুলিশ নিয়োজিত করা হয়। সেনাবাহিনী সদস্যের সংখ্যা কত এটা হয়তো গুণেও শেষ করা যাবে না। অথচ এই যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ঘটে, তার মানে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে না, পুলিশকে ব্যবহার করা হচ্ছে জনগণকে ভয় দেখানোর কাজে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভীত সন্ত্রস্ত করার কাজে তারা ব্যবহার করছে, এবং তারা মনে করছে যে এর মধ্য দিয়ে কেউ ভীত সন্ত্রস্ত। আওয়ামী লীগের নেতাকর্মীদের তো ভীত সন্ত্রস্ত আর প্রশ্নই আসে না। ভয়কে জয় করেই তো আওয়ামী লীগের জয়যাত্রা শুরু, এবং সে কারণে আজকে দমন পীড়ন করে আওয়ামী লীগকে থামিয়ে রাখা গেছে না থামিয়ে রাখা যাবে। যে ঝটিকা মিছিল ছিল, আজকে তো সেই দিনে দুপুরের মিছিলের মহাপ্লাবন তৈরি হচ্ছে। মানুষ তো আসছে, পুলিশ তো সরে যাচ্ছে, সেনাবাহিনীকেও সরে যেতে হবে, সবাইকেই সরে যেতে হবে। জবরদস্তি করে
শুধুমাত্র পুলিশ সরে যাচ্ছে মিছিলের আকার দেখে, বহর দেখে, মিছিলের প্রত্যয় দেখে, মিছিলের ভাবভঙ্গি দেখে, শুধু সেটা না, ভাবভঙ্গি সামনে আর অনেক কিছু দেখতে হবে এবং সরকারটাকে সরে যেতে হবে। আপনার সময়ে, আপনার নির্ধারিত প্লেসে, আপনার নির্ধারিত এজেন্ডা নিয়ে আপনি মিছিল করেন, কর্মসূচি দেন। অন্যজনের মিছিলে বাধা দেয়া, অন্যজনের মিছিলে যখন কেউ বাধা দেয়, সে কি আর রাজনৈতিক কর্মী থাকে? সে তো গুন্ডা পান্ডায় পরিণত হয়, সে তো মাস্তানে পরিণত হয়, সে তো সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়। রাজনীতি মানে কি? আমি আমার রাজনীতি নিয়ে যাব, মানুষের কাছে ক্যাম্পেইন করব, মানুষের সমর্থন আদায় করার চেষ্টা করবো এবং এর মধ্য দিয়ে একটা প্রতিযোগিতামূলক আবহাওয়ার মধ্য দিয়ে যাব। এবং যখন আমি অন্যজনকে সুযোগই দিব না, তাহলে সেটা আবার রাজনীতি কিসের? এটা তো রাজনীতিই না। আবার আজকে যখন আপনার সে অপরচুনিটি থাকছে না, আজকে যখন আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে দিচ্ছে না, তখন আপনাকে কি করতে হবে? যে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য, গণতন্ত্রকে রিস্টোর করার জন্য আপনাকে তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যখন অস্ত্রের ভয় দেখানো হবে, যখন দমন পীড়নের ভাষাটাই একমাত্র ভাষায় পরিণত হবে, তখন মনে রাখতে হবে তখন কিন্তু পাল্টা আঘাতটাও একমাত্র রাজনৈতিক ভাষায় পরিণত হবে। এবং আজকে কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে এবং আমি বিশ্বাস করি যে যত আঘাত করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তার চেয়ে শতগুণ প্রত্যাঘাত করার শক্তি নিয়ে দাঁড়িয়ে যাবে। 100 জনকে গ্রেপ্তার করলে 1 লক্ষ নেতা কর্মী মানুষের সামনে তৈরি হয়ে যাবে। মানুষকে ভয় দেখিয়ে আওয়ামী লীগের নেতা মিছিল থেকে বিরত রাখলে কোটি মানুষ সেই মিছিলের সমর্থন দেওয়ার জন্য তৈরি হবে। এই রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে আছে, জনগণের সমর্থন আছে এবং আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আছি। জনগণের সমর্থন এবং এই আওয়ামী লীগ সভাপতির আন্দোলনের কৌশলের কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ, জনগণের প্রত্যাশা, জনগণের প্রয়োজন, জনগণের সমস্যা, জনগণের সংকট, জনগণের জন্য সমাধান। এটিকে কেন্দ্র করেই তিনি রাজনৈতিক আন্দোলন কর্মসূচি সাজাচ্ছেন এবং এটির কারণেই কিন্তু সেই আন্দোলনটি শক্তিশালী হচ্ছে এবং জনগণের সহানুভূতি, সমর্থন আদায় করছে এবং এবং এটি একসময় প্রতিরোধের রাজনৈতিক ভাষায় পরিণত হবে বলে মনে করি। এবং এই ধর্ম পালনের অধিকার, যার যার ধর্ম অনুসারে, সেটা মানুষের ব্যক্তিগত নাগরিক অধিকার। আর কেউ যখন এটাকে রাজনীতির বিষয়বস্তুতে পরিণত করতে চায়, তখন তার মানে ধর্মের যে পবিত্রতা, ধর্মের যে আধ্যাত্মিকতা এবং ধর্মের যে নৈতিক শক্তি, সেটা তার কাছে কিন্তু মূল্যবান নয়। তার কাছে ধর্মটা শুধুই মাত্র একটা অস্ত্র, শুধুমাত্র তার ক্ষমতা, তার অবৈধ লুটপাট, তার বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোকে এক ধরনের সুরক্ষা দেওয়ার জন্য একটা লেবাস তৈরি করা। এবং আজকে তারা সেটাই করছে এবং সে কারণেই এই বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীগুলো আমাদের এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার চেষ্টা করে। এবং তারা সবসময়, কারণ তারা জানে যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে। আওয়ামী লীগ উগ্রবাদ, মৌলবাদের হাত থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয়, যে কারণে দেখবেন যে সমস্ত উগ্রবাদী, মৌলবাদী গোষ্ঠীগুলো আওয়ামী লীগকে টার্গেট করেছে। তারা টার্গেট করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো অনেক সময় আক্রান্ত হয়েছে, অনেককে আত্মত্যাগ করতে হয়েছে, জীবন বলিদান করতে হয়েছে, কিন্তু মানুষের সমর্থন কয়েক গুণ বেড়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে শুধুমাত্র কোটি মানুষের নিরাপত্তার জন্য। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারাগারে আছে মানুষের সমৃদ্ধির জন্য, সুখের জন্য, নিরাপত্তার জন্য, স্থিতিশীলতার জন্য। আমরা রাজনীতি করি তো দেশের মানুষের জন্যই। আমরা আওয়ামী লীগের যারা কর্মী, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত থেকে যারা আমরা আমাদের একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য আমরা লড়াই করি, আমরা তো সেটাই চাই। এবং সেটি আজকে যারা এই উগ্রবাদী গোষ্ঠী হোক, যে অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী গোষ্ঠী ক্ষমতায় বসেছে, ক্ষমতায় থাকার বেলা আবার সব এক। আপনি দেখবেন যে ক্ষমতায় থাকার বেলায় উগ্রবাদী, মৌলবাদী গোষ্ঠী, আর একই সঙ্গে এই বিনা ভোটের সরকার, এই সান্ধ্যকালীন নির্বাচনের সরকার, এই পূর্ব নির্ধারিত প্রহসনের ফলাফলের নির্বাচনের সরকার, তারা আবার সব এক। অনৈতিক কর্মকাণ্ডে এক, জনগণকে তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করার সময় এক, আবার ধর্মকে বুলি হিসেবে ব্যবহার করে, ধর্মকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করে নিজেদের অবৈধ প্রভাব প্রতিপত্তি বজায় রাখার ব্যাপারেও কিন্তু তারা আবার সবসময় এক। যে কারণে মানুষের মধ্যে সেই সচেতনতা আছে এবং আমি বিশ্বাস করি যে মানুষ তার জবাব তার সময় মতোই দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের যে ঝড়,
এবং একই সঙ্গে জ্বর। জ্বর মানে ফেভার। আর ঝড় বলতে আমরা যেটিকে কালবৈশাখী ঝড় বলি, দ্য সাইক্লন। তো এই ঝড় এবং জ্বর এই দুটোতেই বাংলাদেশ কাঁপছে। মালয়েশিয়া যারা বসবাসরত বাংলাদেশি লোকজন রয়েছেন তারা তো ভীষণ রকম খুশি। এখানে এই সফরে আমরা কি পেলাম না পেলাম বা আগামীতে কি পাবো বা না পাবো, তার চাইতে মূল ব্যাপার হলো যে এই সফরটি যেভাবে চিত্রায়িত হয়েছে, এই সফরটিকে আমরা যেভাবে দেখেছি, এতে করে বিএনপি পন্থী যারা লোকজন তাদের সবার মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। আর অন্যদিকে যারা বিএনপি বিরোধী লোকজন, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদের একেবারে মানে মন খারাপ, ভীষণ রকম মেজাজ গরম হচ্ছে, রাগ হচ্ছে যে কি করে সারা জীবন যাকে তুচ্ছতাচ্ছিল্য করলাম, যাকে গালাগাল করলাম, যাকে বালক বললাম, লেখাপড়া জানে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম দুষ্ট পডিগাল বয়, তারপর শেষে মানে কি না বলেছি, সেই হাওয়া ভবন, খাম্বা হাম্বা ইত্যাদি নানা রকম কারেন্ট ঠারেন্ট বলে গালাগালি করে কত গান ঠান বাজালাম। আর সেই মানুষটিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মতো বিশ্ব বরেণ্য একজন রাজনীতিবিদ, সিজেন্ট, তার মতো মানুষ তাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিলেন। শুধু তাই নয়, নজিরবিহীন ভাবে দুনিয়ার অন্য কোনো দেশের এরকম ঘটনা আমার নজরে পড়ে। তার এই সফরকে কেন্দ্র করে তিনি এটি গান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি গান, সেই গানটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমার বন্ধু মহা জাদু জানে এই গানটি বাজিয়ে ওই সফরের যে বিভিন্ন স্টিল ছবি বা ভিডিও ফুটেজ এগুলো সব একত্র করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে সরকারি ওয়েবসাইট রয়েছে বা পেজ রয়েছে সেখানে এটিকে আপলোড করা হয়েছে। এটি কোটি কোটি বার ভিউ হচ্ছে এবং পুরো ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে পড়েছে। এবং এই ভাইরাল ঠিক যে জামাল কুদু, বোম্বের যে বিখ্যাত একটা গানের যে লিরিক্স, ভীষণ রকমভাবে কিন্তু জামাল কুদু এই গানটি যেভাবে ভাইরাল হয়ে পড়েছিল, এইভাবে আমার বন্ধু মহাজাদু জানে এটি এখন বলতে গেলে ভাইরাল হয়ে পড়েছে। বিএনপি লোকজন তো অবশ্যই খুশি, কিন্তু বাস্তবতা হলো যে আমরা এখান থেকে আসলে কি পেলাম। আমার বন্ধু মহা জাদু জানে, এটিকে যদি আপনি পজিটিভ অর্থে ব্যবহার করতে চান তাহলে আপনি বলতে পারেন যে তার সম্মোহন ক্ষমতা, পাগল করার ক্ষমতা, আকর্ষণ করার ক্ষমতা, মুগ্ধ করার ক্ষমতা এত বেশি, এতটা নাটকীয় যে যারা দেখে তারা রীতিমতো জাদুর কবলে পড়ে আমরা যেভাবে সম্মোহিত হই, কোনো কিছু চিন্তা করার ক্ষমতা থাকে না, জাদুকর যা দেখায় আমরা সেটা বিশ্বাস করি। তো ওইরকম তারেক রহমান সাহেব তার মালয়েশিয়া ভ্রমণে তার ব্যক্তিত্ব দ্বারা, পোশাক দ্বারা, ড্রেস কোড দ্বারা, তার ফ্যামিলি যে সৌজন্যতা, তার স্ত্রীর সৌজন্যতা সব মিলিয়ে তিনি এরকম একটা মুগ্ধতা তিনি ছড়িয়েছেন, যেটি আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী, তার পরিবার এবং তার যারা পরিষদবর্গ রয়েছে, মন্ত্রী মিনিস্টার, সবাই রীতিমতো পাগল হয়ে গেছেন। আর এই পাগলের যে স্মৃতি তারা ধরে রাখার জন্য একটা গানকে তারা এইভাবে প্রমোট করেছেন। হয়তো এই মুগ্ধতা এমন ব্যাপারে ছিল, তারা চাচ্ছিলেন যে তারেক রহমান সাহেব আরও একদিন থেকে যান, বা যে কোনো কারণে আনোয়ার ইব্রাহিমের তারেক রহমান সাহেবকে এত বেশি ভালো লেগেছে, তার ব্যক্তিত্ব, তার চেহারা, তার আচার আচরণ এবং সব মিলিয়ে আনোয়ার ইব্রাহিম তারেক রহমান সাহেবের সাথে বন্ধুত্ব করার জন্য রীতিমতো পাগল হয়ে গেছেন, দ্য ম্যাড। এই হলো পজিটিভ। নেগেটিভ চিন্তা অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। কারণ হলো জাদু যে শব্দটি রয়েছে, ম্যাজিক, এই শব্দটি মূলত নেগেটিভ। এটিকে বাংলায় বলা হয় ভেলকিবাজি। যা সত্য নয় তা যখন আপনার সামনে সত্য হিসেবে উপস্থাপন করা হয় সেটিকে বলা হয় ম্যাজিক। আর যদি বলা হয় মহাজাদু, তাহলে এমন ম্যাজিক যেটি বলার মতো নয়, এটি হলো নেতিবাচক। তারপর হঠাৎ করে কথা নাই বার্তা নাই, মানে
এর আগে তো আনোয়ার ইব্রাহিম সাহেবের সঙ্গে আমরা বন্ধুত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে জানতাম, কিন্তু ইউনূসের প্রেমে তো তিনি পড়লেন না। আমার বন্ধু মহাজাদু জানে এই ধরনের কথা তিনি বললেন না। তিনি তারেক রহমান সাহেবকে টার্গেট করে তাকে দেখে তার এত মুগ্ধতা কেন ছড়ালো? দিস ইজ এ হিউজ কোশ্চেন। আর এই মুগ্ধতার বিনিময়ে আমরা মালয়েশিয়া থেকে যদি কিছু পাই, আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে মালয়েশিয়ার সাথে, সেই সমস্যাগুলো যদি সমাধান হয়, তাহলে আমরা মনে করব যে তার এই প্রেম, এটির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক যেটাকে বলা হয়, এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু এটা যদি কেবলই একটি গান হয়, কেবলই তারেক রহমান সাহেবকে প্রশংসা করার জন্য একটি ওসিলা হয়, বা এই ভ্রমণের কোনো যদি বস্তুগত মিল না থাকে, তাহলে আগামী দিনগুলোতে আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিত্ব নিয়ে, তার চিন্তা চেতনা নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে যে প্রশ্নগুলো অতীতে ছিল, সেই প্রশ্নগুলো আবার সামনে চলে আসবে। তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, তারপর জেল থেকে বহু কষ্ট করে তিনি বের হয়েছেন, এবং জেল থেকে বের হওয়ার পেছনে তার স্ত্রীর বিরাট অবদান আছে। তারপর তিনি আবার ক্ষমতায় এসেছেন। তো তার যোগ্যতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, গ্লোবাল পার্সপেক্টিভে প্রশ্ন তোলার মতো কোনো অবস্থা নেই। তো কাজেই তিনি যে প্রেমে পড়েছেন, জাদুর মন্ত্র বলে মুগ্ধ হয়েছেন, আমরা সেই জাদুর বাস্তব ফলাফল দেখতে চাই। এগুলো এক। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জমানাতে উনি মালয়েশিয়াতে গেছেন কিনা বা কিছু আমাদের মনে পড়ে না। এ কারণ হলো ওনার যে বিদেশ সফরগুলো ছিল, কোনো বিদেশ সফরে এই তারেক রহমান সাহেবের মতো এরকম জৌলুসপূর্ণ ছিল না। ফলে এটা বাংলাদেশের মানুষের স্মৃতিতে, যেমন আপনার স্মৃতি, আমরা তিনটা স্মৃতি আমরা ভুলতে পারবো না। এক নম্বর স্মৃতি হলো যে বেগম খালেদা জিয়া একবার থাইল্যান্ড যাবেন। তো থাইল্যান্ড যাওয়ার সেই প্রোগ্রামটিকে কালারফুল করার জন্য থাকসিন সিনাওয়াত্রা, তখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ও দেশের শীর্ষ ব্যবসায়ী, তিনি তার নিজস্ব বিমানে করে ঢাকা চলে এলেন, এবং ঢাকা এয়ারপোর্ট থেকে নজিরবিহীনভাবে বেগম জিয়াকে রিসিভ করে তিনি নিয়ে গেলেন থাইল্যান্ড। এই বিরল অভিজ্ঞতা বাংলাদেশের আর কখনো হয়। আরেকটি অভিজ্ঞতা বেগম জিয়ার জীবনে হলো, সেটি হলো তিনি বিরোধী দলীয় নেত্রী যখন ছিলেন 2011 বা 12 সালে, তিনি ভারতে গিয়েছিলেন। তো তখন তাকে রিসিভ করার জন্য, বিরোধী দলীয় নেতাকে রিসিভ করার জন্য স্বয়ং সিটিং প্রাইম মিনিস্টার মনমোহন সিং এয়ারপোর্টে চলে এসেছিলেন। ভারতে আমাদের দেশের মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রীকে দেখুন এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। ইভেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, একজন মহিলা উপমন্ত্রী, সেই মহিলা উপমন্ত্রীর মতো একজন মানুষকে দিল্লি এয়ারপোর্টে পাঠানো হতো তাকে রিসিভ করার জন্য। ওরা কিছু ঢোল বাজিয়ে নাচানাচি করতো, এই পর্যন্তই। তো সেক্ষেত্রে বেগম জিয়ার সেই যে এয়ারপোর্টে রেড কার্পেট যাকে বলা হয় অভ্যর্থনা, মনমোহন সিংয়ের উপস্থিতি, এবং তিনি নিজে বেগম জিয়ার গাড়ির দরজা খুলে দেওয়ার যে দৃশ্য, এটি এখন আমাদের দেশে যারা মানুষ, ফরেন ডিপ্লোম্যাসি যারা দেখছেন, তারা এটা খুব এনজয় করেন। আর তৃতীয় ঘটনা ঘটলো এই মালয়েশিয়াতে। তো যার জন্য এটা আমাদের জন্য একটা পরম পুলকের বিষয়, আনন্দের বিষয়। কিন্তু বাস্তবতা হলো যে পেলাম কি? সবই তো দেখালেন, কিন্তু আমরা পেলাম কি? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে স্পষ্টতই বোঝা গেল যে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিচ্ছেন না। বাংলাদেশের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি তারা তুলছেন না। অধিকাংশ আগামীতে শ্রমিক নেয়ার ব্যাপারে এদেশে এই মালয়েশিয়া শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটের বিচার তারা দাবি করছেন। যে অতীতে তোমাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ ব্যবহার করে যে সমস্ত লোক অন্যায় করেছে, তাদেরকে শাস্তি দাও। শ্রমিকদের যে অধিকার, সেই অধিকারটা বাস্তবায়ন করো। তো এই সকল কথাবার্তা তিনি বলেছেন যে শ্রমিকদেরকে যারা নির্যাতন করে, আমরা ঠিক এই জিনিসটা চাচ্ছি না। আবার এই ভিডিও যখন করছি, তখন বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে,
সেই রিপোর্টে যেটা মোদ্দা কথা, সেই মোদ্দা কথা হলো বাংলাদেশ থেকে এই মুহূর্তে মালয়েশিয়া কোনো শ্রমিক নিচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বাংলাদেশের উপর শ্রমিক নেওয়ার যে নিষেধাজ্ঞা আছে এটা বহাল থাকবে, এবং এটিকে এগিয়ে নেওয়ার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা টার্মস অফ রেফারেন্স TOI, এটাও এখনো পর্যন্ত স্বাক্ষরিত হয়নি। তাহলে কি আমরা এই শুধুমাত্র হাবিব ওয়াহিদের যে গান আমার বন্ধু জাদু জানে, মহা জাদু জানে, আমরা এটা কি মুগ্ধ থাকবো? বা আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেলেন, তাকে বিশাল রকম আদর আপ্যায়ন করা হলো, আমরা এতে কি খুশি থাকবো? এটা নিয়ে কি নাচানাচি করব? নাকি এর পেছনে এই যে মালয়েশিয়া তাকে সম্মান দেখালো, আমি বলবো অতিরিক্ত সম্মান, যদি কিছু না দেন তাহলে মনে করবো অতিরিক্ত সম্মান, এর পেছনে কি কোনো পশ্চিমা কূটনীতি ছিল? প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়ে মানে ভোলে ভালে তার কাছ থেকে কোনো কিছু আদায় করার চক্রান্ত ছিল? তাকে এরকমভাবে আমার বন্ধু জাদু জানে এই কথা বলে তার উপরে কোনো প্রস্তাবনা দেওয়া হয়েছিল, ডুইট, এই কাজটি করো, এবং সেটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো পশ্চিমারা চাচ্ছে সেইগুলো বলা হলো, নাকি এটি নিহায়তি আনোয়ার ইব্রাহিমের একান্ত ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত রুচি এবং অভিরুচি, এবং তারেক রহমান এবং তার পরিবারকে দেখে তিনি প্রীত হওয়ার কারণে তিনি এত সুন্দর একটি আয়োজন করেছেন, এবং পরবর্তীতে বাংলাদেশের একটি গান দিয়ে একটি ভিডিও ক্লিপ বানিয়ে তিনি সেটি তার যে ভেরিফাইড পেজগুলো রয়েছে সেখানে তিনি আপলোড করেছেন। হোয়াট এভার মেবি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।